দেন একটু দেন। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। জয় ত্রিপুরা, জয় ত্রিপুরা, জয় ত্রিপুরা। একটু বল, দামুকা তো আমরা সরে দামু একটু। ওইদিকে চলে যান। আশিস লাল সিং এসছে, আমরা একটু সাইডে চলে যাবো, না হলে অসুবিধা। একটু আমাদের একজন আশিস লাল সিং দিদি। আশিস লাল সিং কত দূর? আশিস দা, এই দিলীপ দা একটা চেয়ার সরে যান একটু, আশিস দাকে বসে। দিলীপ আচ্ছা, যারা স্টিল ফটোগ্রাফি নেবেন তার জন্যই বলছি একটু সময় দিন। আচ্ছা, খুব সংক্ষিপ্ত আমাদের আজকের এই সাংবাদিক সম্মেলন। আমাদের মধ্যে এইমাত্র এসে উপস্থিত হয়েছেন আমাদের নির্বাচন কমিটির যিনি ভাইস চেয়ারম্যান এবং প্রাক্তন প্রদেশ তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি শ্রী আশিস লাল সিং মহাশয়। আমরা একটু আগে আপনারা দেখলেন যে দিলীপবাবু আমাদের দলে তিনি যোগদান করেছেন এবং আমি একটু আগে আপনাদের বলছিলাম যে আসন্ন বিধানসভা নির্বাচন, আগামীকালই মনোনয়নপত্র দাখিলের শেষ দিন এবং আপনাদের এর আগেও আমরা বলেছিলাম যে মনোনয়নের জন্য আবেদন করেছেন বহু প্রার্থী এবং আমরা এর আগের দিনও প্রেস কনফারেন্স করে বলেছিলাম যে আমরা আমাদের সর্বোচ্চ নেতৃত্বর কাছে আমরা পাঠিয়েছিলাম। আমাদের এখানে নির্বাচন কমিটি অনেকবার মিটিং করেছিলেন, আমাদের পৌরোহিত্য করেছিলেন আমাদের সভাপতি পীযূষ কান্তি বিশ্বাসের পৌরোহিত্যে এবং সেই সমস্ত লিস্ট আমরা স্ক্রিনিং করে আমরা পাঠিয়েছিলাম সর্বোচ্চ নেতৃত্বের কাছে। এবং যেহেতু জানেন যে আগামীকালই শেষ দিন মনোনয়ন জমা দেবার, সর্বোচ্চ নেতৃত্ব সেইগুলোকে সমস্ত তারা তাদের মতো করে চিন্তা ভাবনা করে আমরা আজকে এই মুহূর্তে পীযূষবাবুর মাধ্যমে, আমাদের সভাপতির মাধ্যমে আমরা প্রথম নির্বাচনের তালিকা প্রকাশ করতে চলেছি। এরপরে হয়তো কয়েকটা জায়গায় আরও হয়তো আমরা মনোনয়ন দেবো এবং সেই তালিকাগুলো এখনো অবধি আমাদের, যেহেতু অনেকটা সময় চলে গেছে, সেই তালিকা এখনো অবধি আমাদের হাতে এসে পৌঁছায়নি। প্রথম তালিকা অনুযায়ী আমরা 22 জনের নাম, আমরা এখন 22 জনের তালিকা, আমরা প্রথম প্রার্থী তালিকা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের এইখানে বিধানসভা নির্বাচনের জন্য প্রথম 22 জনের তালিকা আজকে আমরা এখানে প্রকাশ করছি এবং আবার সর্বোচ্চ নেতৃত্ব আমাদের পরের তালিকা পাঠালে আমরা আবার আপনাদেরকে সময় মতো জানিয়ে দেব। এবং আপনারা জানেন যে আমরাও চাই যে ত্রিপুরা রাজ্যে যে অগণতান্ত্রিক পরিবেশ, যে অনুন্নয়ন চলছে, যে ফ্যাসিবাদী সরকার, যে একটা বিভেদের তৈরি করা একটা দল, তারা যেভাবে ক্ষমতা কুক্ষিগত করছে, যেভাবে গুন্ডা বাহিনী, ত্রিপুরার মানুষ তার থেকে মুক্ত হতে চান এবং আমরাও চাই যে ত্রিপুরায় বিজেপির শাসন শেষ হোক, গণতন্ত্র ফিরে আসুক, উন্নয়ন আসুক। এবং সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা আসছে, তার নির্ঘণ্ট আমরা বিগত দিনও আপনাদের জানিয়েছি। আজকে আমরা অফিসিয়ালি প্রথম প্রার্থী তালিকা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস, আমরা এটাকে দেখাচ্ছি, পরে আপনাদেরকে একটা করে কপি আমরা আপনাদের হাতে দিয়ে দেবো। সবাই মিলে একটা করে ধরুন এইভাবে দাঁড়িয়ে। আশিস দা বসে ধরবো, দিদি 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 বসে, আচ্ছা ঠিক আছে।
ঠিক আছে, এরপরে আমরা বাদবাকি তালিকা, আমরা আবার একটা তালিকা আমাদের কাছে আর হয়তো কিছুক্ষণের মধ্যে আসবে, এলে হয়তো সাংবাদিক সম্মেলন করা সম্ভব হবে না, আমরা সেটা আমাদের অফিসিয়াল টুইটারের মাধ্যমে আমাদের সভাপতি এটা আপনাদের কাছে সার্কুলেট করে দেবে। ঠিক আছে, কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। কপি দিয়ে দিচ্ছি তো, আমরা কপি দিয়ে দিচ্ছি আপনাদের, একবার একটু পরপর, কেন যেহেতু এটা ফাইনাল লিস্ট না, সেই জন্য আমার মনে হয় আমরা আপনাদেরকে কপি দিয়ে দিচ্ছি। ফাইনাল লিস্ট এলে, ফুল লিস্ট এলে আমরা ওটা আপনাদের কমিউনিকেট করে দেবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি বলছি। প্রথম যে কটা লিস্ট এসছে, 3 বামুটিয়া নিহার রঞ্জন সরকার, 7 রামনগর পূজন বিশ্বাস, 10 মজলিসপুর নির্মল মজুমদার, 15 কমলাসাগর সুতপা ঘোষ, 16 বিশালগড় হারাধন দেবনাথ, 20 বক্সনগর জয়দল হাসান, 22 সোনামুড়া নীলকমল শাহ, 23 ধনপুর হাবিল মিয়া, 28 তেলিয়ামুড়া রবি চৌধুরী, 36 শান্তির বাজার নরেন্দ্র রিয়াং, 38 জোলাইবাড়ি কাংজড়ি মগ, 42 অমরপুর বিপ্লব সাহা, 43 করবুক এসটি সিট মিল্টন চাকমা, 45 কমলপুর সুমন দে, 46 সুরমা এসসি সিট অর্জুন নমশূদ্র, 47 আমবাসা এসটি চন্দন মগ, 49 ছাউমনু এসটি রূপায়ণ চাকমা, 52 চণ্ডীপুর বিদ্যুৎ বিকাশ সিনহা, 53 কৈলাসশহর আব্দুল মতিন, 54 কদমতলা কুর্তি আব্দুল হাসেম, 55 বাগবাসা বিমল নাথ, 59 পেচারতল এসটি পূর্ণিতা চাকমা। এরপরেও কিন্তু আরো লিস্ট আসছে, সেটা আমরা আপনাদের জানিয়ে দেবো। ঠিক আছে, কিছু কিছু আমাদের আলোচনা চলছে, তারপরে একটা লিস্ট আর একটা আসবে। বিশালগড়ের যিনি প্রার্থী, আপনারা জানেন যে দীর্ঘদিন তিনি কংগ্রেসে ছিলেন, প্রচুর আক্রমণের শিকার হয়েছেন, কিন্তু তিনি বহুদিন আগে তৃণমূল কংগ্রেসে জয়েন করেছেন। আমাদের বর্তমানে সিপাহীজলা জেলার যে বিশালগড় সাংগঠনিক জেলা, তিনি তার সাংগঠনিক সভাপতি। আজকে জয়েন করেননি তিনি, প্রায় আমাদের ধারণা প্রায় 7-8 মাস আগে তিনি জয়েন করেছেন তৃণমূল কংগ্রেস, আমাদের প্রার্থী। আর কোন কোয়েশ্চেন? সেটা লিস্ট বেরোলেই বুঝতে পারবো, সেটা তো আমি জানি না, আমাদের সর্বোচ্চ নেতৃত্ব। আমাকে বলুন তো, কারা লিস্ট খুব তাড়াতাড়ি বার করেছে? নিশ্চিতভাবে আমরা কিছু, প্রত্যেক রাজনৈতিক দলের কিছু না কিছু রাজনৈতিক কৌশল থাকে, প্রত্যেক দলেরই নির্বাচন করতে গেলে একটা করে নির্বাচনী কৌশল থাকে। সুতরাং আমরা সেই কৌশল ভিত্তিক আমরা আমাদের মতো প্রার্থী তালিকা ঘোষণা করছি। সেটা আপনারা এখনো জানতে পারবেন না, ফাইনাল লিস্ট হলে আপনারা জানতে পারবেন। এখন 22টা দিয়েছি, আরো বেশ কিছু নাম আর কিছুক্ষণের মধ্যেই আপনারা, আজকের মধ্যেই আপনারা জানতে পেরে যাবেন। বলুন বলুন, সেটা আপনারা জানতে পারবেন সময়ে। কারণ আমরা এক্ষুনি শুধু আমাদের ক্যান্ডিডেটদের নামগুলি ঘোষণা করছি, অ্যাপ্রুভ হয়ে আসছে, আর কিছু কনসিডারেশন আছে হাইকমান্ডের, সেগুলি আসলে হয়ে যাবেন। লিস্ট দেখেই বুঝবেন, সম্পূর্ণ লিস্ট আউট হলে আমাদের টার্গেটটা কি, রণকৌশল কি, আপনারা নিজেরাই বুঝতে পারবেন। একটা উদ্দেশ্য বলি যে আমরাও চাই ভারতীয় জনতা পার্টিকে পরাস্ত করতে। আর ক্যান্ডিডেট সিলেকশন এবং যাগুলি হচ্ছে, উনি যেটা বলছেন, মানুষ বিজেপি সরকার থেকে মুক্তি চাইছে, সুতরাং আমরা সেই লক্ষ্যে কাজ করছি এবং আমরা মনে করি তৃণমূল যেভাবে তার পরিকল্পনা নিয়েছে এবং কর্মীরা যেভাবে কাজ করছে, বিজেপির পরাজয় এই বিধানসভা নির্বাচনে নিশ্চিত। রাজীববাবু, আপনারা বলছেন বিজেপি সরকার, আপনারা পতন চাইছেন, কিন্তু কংগ্রেস অভিযোগ করছে যে তৃণমূল কংগ্রেস ত্রিপুরায় বিজেপির মিটিং হয়ে এসেছে এবং ভোট কাটার জন্য এসেছে, আক্ষরিক অর্থে লাভ বিজেপি হবে। ঠিক আছে, কংগ্রেস বলছে তো, আপনি আমাকে বলুন তো, ওয়েস্ট বেঙ্গলে গত যে বিধানসভা নির্বাচন হয়েছে, সেখানের মধ্যে কংগ্রেস সিপিএম জানতো একটা সিটও জিততে পারবে না, ওরা জট করেছে এবং ওরা লক্ষ্যটা ছিল তৃণমূল কংগ্রেসকে হারানো। তো তৃণমূল কংগ্রেসকে হারানো মানে কাকে ক্ষমতায় আনানো? বিজেপিকে। ওদেরকে এই প্রশ্নটা আগে জিজ্ঞেস করুন না। আমরা কোথাও বলতে পারবে না আমার বিজেপিকে বিটি মিশাতে। আমরা আপনার এইতে এর আগে গোয়াতে নির্বাচন হয়েছে, সেখানে তৃণমূল কংগ্রেস রাহুল গান্ধীর কাছে প্রস্তাব দিয়েছিল বিজেপিকে হারানোর জন্য, জোট করে লড়ার জন্য। রাহুল গান্ধী নাকচ করে দিয়েছে, সেটা যার ফলে বিজেপি ক্ষমতা এসছে।
তারপরে 12 জন নির্বাচিত হয়েছিল, তার মধ্যে 8 জনে চলে গেছে বিজেপিতে। সুতরাং এগুলি আজকে মেঘালয়ে দেখুন, তৃণমূল কংগ্রেস আজকে লড়ছে বিজেপির বিরুদ্ধে। মেঘালয়ে কংগ্রেসের ভূমিকা কি? সুতরাং কংগ্রেস যে বলছে, আপনারা কেন জিজ্ঞেস করেন না যে ওয়েস্ট বেঙ্গলে আপনারা তৃণমূল কংগ্রেসকে হারাতে চেয়েছিলেন, তৃণমূল কংগ্রেস যদি হেরে যেত তাহলে কে ক্ষমতা আসতো? আপনারা তো এক সিটও জিততে পারেননি, এবং আপনারা নির্বাচন আগেই জানতেন আপনাদের এই ক্ষমতা নেই সরকার গঠন করা। ওরাই তো দাঁড়িয়েছে বিজেপিকে বি টিম হিসেবে কাজ করার জন্য। ওরা আবার প্রশ্ন করে কি? আমাদের স্লেট ক্লিয়ার, আমরা সর্বত্র বিজেপির বিরুদ্ধে লড়াই করছি। আর ওনাদের কংগ্রেস আবার বি টিম করে সিপিএম দয়া করে 13টা সিট দিয়েছে, এখন ওদের ঘরে ঘরে গিয়ে ভিক্ষা চাইছে 17টা সিট দেওয়ার জন্য। তার মধ্যে 13টা সিট 17টা সিট ডিক্লেয়ার করার পরও কংগ্রেস ভবন বন্ধ হয়ে যাচ্ছে। কটা কংগ্রেস ভবনে তালা পড়েছে? আর ওরা বলবে ওরা বিজেপির বিরুদ্ধে লড়াই করছে। ওরা সিপিএম এর কাছে বিক্রি হয়ে গেছে। আর সিপিএম ওদেরকে বারে বারে ইউজ করে ত্রিপুরা রাজ্যে ক্ষমতা এসছে। এই নেতাদেরকে সে 78 সাল থেকে আরম্ভ করে 93 সাল থেকে আরম্ভ করে 25 বছর, আর আজকে সম্পূর্ণভাবে বিক্রি করে দিচ্ছে। আপনার দেখুন না, সারা ত্রিপুরার যে কংগ্রেস যারা ছিল তারা আজকে কংগ্রেসের সঙ্গে আছে কিনা। এরা বুঝে গেছে যে সিপিএম কে রাজ্যের মানুষ হটাতে চেয়েছিল। ওরা একসময় সিপিএম কংগ্রেসের সঙ্গে সিপিএম এর আতাত আছে। ত্রিপুরা রাজ্যে কংগ্রেসে থেকে সিপিএম কে হারানো যাবে না। হ্যাঁ, না না, আপনি সিপিএম কে হারানো যাবে না কংগ্রেসে থেকে। ওরা বিজেপিতে গিয়েছিল, আজকে আবার বিজেপিতে সেখানে শুধু আজকে আবার বলছে বিজেপিকে হারানোর জন্য সিপিএম এর দরকার। ওদের স্ট্যান্ড কি? ওদের কোনো কথা বলার কোনো নৈতিক অধিকার আছে নাকি কোনো দলের পক্ষে আঙুল তোলা? রাজীবদের প্রার্থী তালিকা ঘোষণার পর বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে একটা ক্ষোভ বিক্ষোভ দেখা যাচ্ছে। কোনোভাবে বিক্ষুব্ধরা কি আপনাদের সঙ্গে যোগাযোগ রাখছে? শুনুন, আমি আবার বলি যে নির্বাচন একটা কৌশল, ঠিক আছে? সুতরাং সেই নির্বাচনের কৌশলের অঙ্গ হিসাবে আমাদের সাথে প্রচুর মানুষ, প্রচুর মানুষ বিভিন্ন রাজনৈতিক দল থেকে আমাদের সঙ্গে যোগাযোগ রাখছে, কিন্তু আমরা এই নিয়ে এই প্রেস কনফারেন্সে আমরা কোনো কিছু প্রকাশ্যে বলবো না। আমাদের আরো যে প্রার্থী তালিকাটা আছে প্রকাশ হতে দিন, তারপরে সবটা স্পষ্ট হবে। আমাদের সব নমিনেশন, সমস্ত মনোনয়ন আগামীকাল আমাদের প্রার্থীরা সারা রাজ্য জুড়ে যতগুলোই ক্যান্ডিডেট হবে সবাই আগামীকাল সমস্ত রাজ্য জুড়ে তারা তাদের মনোনয়ন দাখিল করবে ত্রিপুরা রাজ্যের মধ্যে। আমরা যে নির্বাচনী ইশতেহার যেটা, সেই ইশতেহারের কাজ অলরেডি চলছে। আমরা আশা করছি খুব শীঘ্রই আমাদের নির্বাচনী ইশতেহার আমরা প্রকাশ করব। সেটাও আমরা আপনাদের সাংবাদিকদের জানিয়েই করব। আপনারা দেখেছেন মেঘালয়ের সব রাজনৈতিক দলই তাদের ক্যান্ডিডেটের নামও বহু আগে ডিক্লেয়ার করে দিয়েছে, তখন নমিনেশনের কোনো নোটিফিকেশনও আসেনি, নির্বাচন ডিক্লেয়ারও হয়নি। সুতরাং এক একটা রাজ্যের এক এক রকম পরিপ্রেক্ষিত থাকে, এক একটা সিচুয়েশন থাকে। ত্রিপুরা রাজ্যে এখনো কেউ ম্যানিফেস্টো ডিক্লেয়ার করেনি। আপনি একটা কোনো পার্টির রাজনৈতিক দল বলুন যারা অলরেডি ম্যানিফেস্টো ডিক্লেয়ার করেছে, কেউ করেনি। ন্যাচারালি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসও করেনি। কারণ আমরা আমাদের সময় মতো নির্বাচনী ইশতেহার আমরা ঠিক সময় প্রকাশ করব। ধন্যবাদ সবাইকে। একটা সেকেন্ড দাদা, হ্যাঁ, আপনারা সুবল ভৌমিক দেখা গেল বিজেপিতে যোগদান করেছে। আপনারা বলছিলেন সুবল ভৌমিক আপনাদের সাথে ন্যাচারালি এখনো যোগাযোগে আছে, কি বলবেন? বলছেন যে ঘরের ছেলে ঘরে ফিরে গেছে। সুবল ভৌমিক ঘর কোনটা ছিল? তো কংগ্রেসে ফিরলে তো কংগ্রেসে ফিরলে বলতে পারতো আমি ঘরের ছেলে ঘরে ফিরেছি। আপনারাই আবার প্রশ্ন করছেন, ঘরে তো ফিরেনি। আর কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের আমরা কি বলেছি? আজকে আমাদের ও একসময় সভাপতি ছিল সুবল বাবুকে আমরা তৃণমূল কংগ্রেস পদ থেকে সরিয়েছে। তারপরে আপনারা দেখেছেন স্টেট কমিটি ডিক্লেয়ার হয়েছে। সুবল বাবুর কোনো স্থান স্টেট কমিটিতে নেই, মেম্বার হিসেবে ছিল। উনি আবার বিজেপিতে যাচ্ছেন, এটা ওনার ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার। আবার কয়েকদিন পরে না আবার ওর যেতেই পারে, এটা ওনার ব্যক্তিগত ব্যাপার, এটা আমাদের কাছে কোনো গুরুত্ব নেই। ম্যানিফেস্টো নিয়ে আমি একটা কথা, একটু আস্তে প্লিজ বলুন। আমি ম্যানিফেস্টো নিয়ে একটা কথা বলতে চাই। মেঘালয়ের সাথে ত্রিপুরার তুলনা কেন হয় না? প্লিজ একটু সাইলেন্ট পিছনে। মেঘালয়ের সাথে ত্রিপুরার তুলনা কেন হয় না, এটা আমি মনে করি বলা উচিত। কারণ আমরা 1 বছর আগে ত্রিপুরাতে
একটা ক্যাম্পেইন শুরু করেছিলাম ত্রিপুরার জন্য তৃণমূল। আমাদের ব্র্যান্ডেড গাড়ি এসছিল ত্রিপুরাতে এবং আমাদের উদ্দেশ্য ছিল প্রত্যেকটা জায়গায় জনসভা করে জনসাধারণের সঙ্গে দেখা করে একটা ম্যানিফেস্টো তৈরি করা। তখন কি করেছিল বিজেপির গুন্ডা বাহিনীরা? আমাদের প্রত্যেকটা ব্র্যান্ডেড গাড়িকে ভাঙচুর করে আমতলিতে অ্যাটাক করে ওরা করে দিয়েছিল। মেঘালয়াতে ম্যানিফেস্টো আজকে এই মাসের মধ্যে রিলিজ হয়নি। প্লিজ নোট, পে করে যে কার্ডটা মেঘালয়াতে দেওয়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, সেই ক্যাম্পেইনটা মেঘালয়াতে 6 মাস থেকে চলছে, যেটা ত্রিপুরাতে প্ল্যান করা হয়েছিল, কিন্তু ত্রিপুরাতে অফিস ভেঙে দেয়। আজকে তৃণমূল কংগ্রেসের অফিস খুলতে কত মাস আমাদের লেগেছে ত্রিপুরা রাজ্যতে, আপনারা বিচার করে দেখেন। সো আমাদের যে প্ল্যানিংটা ছিল যে জনতার মধ্যে গিয়ে ওদের সঙ্গে আলাপ আলোচনা করে জনসভা করে একটা ম্যানিফেস্টো গড়ে তোলা, সেই প্ল্যানিংটা তো সন্ত্রাসের জন্য বন্ধ হয়ে গেল। সো মেঘালয়ের তুলনা ত্রিপুরার সঙ্গে হয় না। মেঘালয়াতে অপোজিশনের লিডারের গাড়ি, অপোজিশন লিডারদের অফিস, অপোজিশন পার্টিদের মারধর করা হচ্ছে না মেঘালয়াতে, যেটা ত্রিপুরাতে করছে। আর কেন? কারণ বিজেপি মেঘালয়াতে নেই আর বিজেপি ত্রিপুরা রাজ্যতে আছে, এটাই অন্তর। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ আপনাদের।